কামালের নতুন পোস্টিং হল সুন্দরবনের এক প্রত্যন্ত এলাকায়। জায়গাটা জনবসতিহীন, চারপাশে অদ্ভুত নীরবতা, আর রাত নামলেই শুধু শোনা যায় হরেক রকম অচেনা পাখির ডাক আর জানোয়ারের হাহাকার। তাকে থাকার জন্য যেই বাংলোটায় পাঠানো হলো, সেটা দেখে প্রথমেই বুক কেঁপে উঠল তার। বাড়িটার গেটটা মরিচা ধরা, ধাক্কা দিয়ে খোলার সময় কর্কশ শব্দ উঠল। ভেতরে ঢুকতেই চারপাশটা যেন হাড় হিম করে দিল। বিশাল বাংলো, কিন্তু চারদিকে শ্যাওলায় ঢাকা দেয়াল, ভাঙাচোরা জানালা, বারান্দার কোণে মাকড়সার জাল ঝুলছে। মনে হবে বহু বছর ধরে এখানে কোনো মানুষ পা রাখেনি। বাড়িটার চারপাশে বড় বড় গাছ, তাদের ডালগুলো বাংলোর ছাদের উপর ঝুলে আছে। বাতাসে একটু খেলেই ডালগুলো ঠুকরে শব্দ করছে। দিনের বেলাও ভিতরে ঢুকলে অন্ধকার, রোদ যেন এই বাংলোকে ছুতেই চায় না। প্রথমে ভেতরে পা রাখতেই কামালের মনে হলো কেউ যেন চুপ করে কোণ থেকে তার দিকে তাকিয়ে আছে। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলোতেও ধুলো জমে গেছে। ছবির মানুষগুলো যেন শূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। বুকের ভেতর একটা অজানা শীতলতা নেমে এলো, কিন্তু সাহস করে ভেতরে ঢুকল। ঘরের ভেতর হাঁটতে হাঁটতে তার মনে হলো মেঝেতে পায়ের আওয়াজ শুধু তার নিজের নয়, আরও কারো পায়ের শব্দ মিশে যাচ্ছে সাথে সাথে। সে দাঁড়িয়ে গেল, নিস্তব্ধ হয়ে কান পাতল। চারপাশে গাঢ় নীরবতা, শুধু দেয়ালের ভেতর থেকে যেন কারো ফিসফিসানি ভেসে আসছে, এসো এসো। কামাল চোখ কচলে দেখল কিছু নেই। নিজের মনে নিজেকেই বোঝালো শোনার ভুল হয়েছে। প্রথম রাতেই বাংলোতে ঘুমোতে গিয়ে মনে হলো ছাদের ওপর দিয়ে কেউ হাঁটছে। কামাল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু বুকের ভেতর ধপধপানি থামছিল না। পরের কয়েকদিন সব ঠিকঠাক চলল। কেয়ারটেকার প্রতিদিন খাবার দিয়ে যায়, অফিসের কাজ নিয়েও ব্যস্ততা থাকে। দিনগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু রাত নামলেই যেন বাংলোর চারপাশে ভয়ঙ্কর এক আবহ তৈরি হয়। গভীর রাতে হঠাৎ জানালায় ঠকঠক শব্দ হয়। কখনো মনে হয় জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। টর্চ জ্বালিয়ে দেখলে শুধু ফাঁকা অন্ধকার। এক রাতে হঠাৎ করেই ঘড়ির কাঁটা প্রায় 2:30টা ছুতেই বাংলোর ভেতরে ঝড় বৃষ্টির মতো আওয়াজ শুরু হলো। কামাল চমকে উঠে বসল। জানালার কাঁচ কেঁপে উঠছে, বারান্দার দরজা ভেঙে যাবে মনে হয়। বাইরে তাকাতেই বুক কেঁপে উঠল। চারপাশে শান্ত রাত, আকাশে উজ্জ্বল চাঁদ, এক ফোঁটা বাতাসও নেই, অথচ ঘরের ভেতরে তুফানের মতো শব্দ। সে জানালা বন্ধ করতে এগিয়ে গেল। হাত দিতে না দিতেই মনে হলো জানালার ওপাশে ঠান্ডা বরফের মতো একটা হাত জানালার কাঁচে স্পর্শ করল। কামাল টেনে হাত সরিয়ে নিল। হঠাৎ টর্চের আলো জানালার উপর ফেলতেই মনে হলো কাঁচের ওপাশে কারো ছায়া, লম্বা চুল, সাদা কাপড়ে ঢাকা এক অবয়ব। মুহূর্তেই মিলিয়ে গেল। বুক ধরফর করতে করতে কামাল আবার নিজের মনে বোঝালো, না, এগুলো ভুল দেখছি, ঘুমের ঘোর। কিন্তু ভেতর ভেতর জানল কিছু একটা অস্বাভাবিক ঘটছে এই বাংলোয়। দিনের বেলায় লোকজনের সামনে এসব কথা বলতে সাহস পায় না, তবে তার চারপাশের মানুষের চোখে অদ্ভুত এক আতঙ্ক দেখতে পায়। কেয়ারটেকার যখনই খাবার দিয়ে যায়, চোখ নামিয়ে চলে যায় তাড়াহুড়া করে। কারো মুখে এই বাংলোর কথা উঠলেই তারা থেমে যায়, গোপন কিছু লুকায়। কামাল এখনও জানে না এই বাংলোর ইতিহাস কত ভয়ঙ্কর, তবে প্রতি রাতে যখন ঘড়ির কাঁটা 12টা পার করে, তখন থেকেই বাংলোর ভেতরে যেন অদৃশ্য কেউ হাঁটতে থাকে। ফিসফিসানি ভেসে আসে দেয়ালের ফাঁক দিয়ে, আর জানালার কাঁচে ভেজা হাতের ছাপ পড়ে যায়। প্রথম 10-12 দিন কেটে গেল এভাবেই, কিন্তু কামাল বুঝতে পারছে এই বাংলোটা যেন ধীরে ধীরে তাকে নিজের দিকেই টেনে নিচ্ছে। প্রতি রাতে ভয় যেন আরও কাছে আসছে। প্রথম রাতের অদ্ভুত অভিজ্ঞতার পর কামাল নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল সবই তার মনের ভুল। হয়তো অচেনা জায়গা, একাকিত্ব আর ক্লান্তি মিলে এমন বিভ্রম তৈরি করছে। কিন্তু তার সেই ধারণা বেশি দিন টিকল না। দ্বিতীয় ঘটনার দিনটা ছিল একেবারেই সাধারণ। অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় বাংলোতে ফিরে এলো সে। কেয়ারটেকার খাবার দিয়ে চলে গেল। রাত 10টার পর সব কিছু নিস্তব্ধ।
বাইরে শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে অদ্ভুত কোনো পাখির কণ্ঠ ভেসে আসছে। বাংলোর ভেতর অন্ধকারে ঢাকা, করিডরে বাতাসের হালকা শব্দ গম্ভীর সুর তুলছে। কামাল শুয়ে পড়ল, কিন্তু ভেতরে ভেতরে তার বুক কাঁপছিল। আগের রাতের অভিজ্ঞতা যেন মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছিল। ঘড়ির কাঁটা একটার ঘরে পৌঁছাতেই শুরু হলো অদ্ভুত আওয়াজ। প্রথমে মনে হলো যেন দূরে কোথাও বজ্রপাত হলো, ধররাম। তারপর হঠাৎ করেই পুরো বাংলো কেঁপে উঠল। জানালার কাঁচ কাঁপতে লাগল, ছাদের ওপর দিয়ে গাছের ডাল ভেঙে পড়ছে মনে হলো। কামাল তড়িঘড়ি উঠে বসল। এবার সে শিওর হলো এটা স্বপ্ন নয়, বাস্তব। বুক ধড়ফড় করতে করতে সে এগিয়ে গেল জানালার দিকে। টর্চ জ্বালিয়ে বাইরে তাকাতেই গা শিউড়ে উঠল। আকাশ একেবারে পরিষ্কার, চাঁদ আলো ছড়াচ্ছে, বাতাসের ন্যূনতম নড়াচড়াও নেই। অথচ বাংলোর ভেতর এখনও চলছে তুফানের মতো আওয়াজ। সে জানালাটা লাগাতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনল, যেন জানালার ওপাশ থেকে কেউ শ্বাস ফেলছে। কাঁচের উপরে ধীরে ধীরে জমে উঠল কুয়াশার মতো দাগ, যেন ভেতর থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। কামাল থমকে দাঁড়িয়ে রইল, চোখ বড় বড় হয়ে গেল। তার কানে তখন পরিষ্কার ভেসে এলো এক ফিসফিসানি, আমাদের সঙ্গে এসো। ভয় কাঁপতে কাঁপতে সে পিছিয়ে এলো। মুহূর্তেই সেই শব্দ বন্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু বুকের ভেতর এত জোরে ধুকফুক করছিল যেন মনে হচ্ছিল ছিঁড়ে বেরিয়ে আসবে। পরদিন সকালে অফিসে গিয়ে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল কামাল, কিন্তু ভেতরে ভেতরে সে জানত কিছু একটা আছে এই বাংলোতে। দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এক বৃদ্ধ মুসল্লি তার দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল, আপনি কি ওই পুরনো বাংলোতেই থাকেন? কামাল একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, সরকার থেকে আমাকে ওই বাংলোটাতেই থাকার ব্যবস্থা করেছে। লোকটা থমকে গেল, তার চোখে ভয়, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। শুধু বলল, ওই বাড়িটার নাম শুনলেই গা ছমছম করে, সাবধানে থাকবেন। তারপর তাড়াহুড়ো করে চলে গেল। কামালের বুকের ভেতর কাঁপন শুরু হলো আবার। মনে হলো বৃদ্ধ লোকটা কিছু জানে, কিন্তু কোনো কারণে মুখ খুলল না। বিকেলে কেয়ারটেকার খাবার দিতে এলো। হঠাৎ সে থেমে গিয়ে বলল, স্যার, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ, বলো। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? রাতে মানে কিছু অস্বাভাবিক? প্রশ্নটা শুনে কামাল হতভম্ব, ঠোঁট শুকিয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে জিজ্ঞেস করল, তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কেয়ারটেকার একবার মুখ তুলল, আবার নিচে নামিয়ে নিল, চোখে ভয়। তারপর শুধু বলল, না স্যার, এমনি জিজ্ঞেস করলাম, তেমন কিছু না। এরপর খাবার রেখে দ্রুত বেরিয়ে গেল। কামাল দরজা বন্ধ করে চেয়ারে বসে রইল অনেকক্ষণ। এবার আর নিজেকে বোঝাতে পারছিল না। এটা কাকতালীয় নয়, সবাই কিছু না কিছু জানে, কিন্তু ইচ্ছে করেও বলছে না। রাত নামল আবার। কামাল এবার ঠিক করল আজ ঘুমাবে না। সে নিজেই দেখবে আসলেই কি হয়। ঘরের আলো নিভিয়ে টর্চ হাতে নিয়ে বসে রইল। মিনিটের পর মিনিট পার হচ্ছে। ঘড়ির কাঁটা 12টা ছুল, কোনো আওয়াজ নেই। একটার ঘর পার হলো, তবুও শান্ত। কামাল কিছুটা নিশ্চিন্ত হলো, হয়তো আজ কিছু ঘটবে না। কিন্তু যেই ঘড়ির কাঁটা 2টো ছুল, মুহূর্তেই পুরো বাংলো যেন ভেঙে পড়ল। জানালার কাঁচ থরথর করে কাঁপছে, দরজা ঠকঠক করে কাঁপতে লাগলো, আর ভেসে এলো সেই অচেনা শব্দ, যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে, ধীরে ধীরে, ভারী পায়ে। কামাল টর্চ জ্বালালো, দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, হাত ঘামে ভিজে গেছে। টর্চের আলোতে কিছু ধরা পড়ল না, কিন্তু শব্দ থামল না, বরং মনে হলো সেই পদশব্দ ক্রমশ কাছে আসছে। তার ঘরের দরজা ঠিক বাইরে এসে দাঁড়িয়ে গেছে কেউ। তারপরই দরজার গায়ে হালকা চাপ, যেন কেউ হাত রেখে ধাক্কা দিচ্ছে ভেতরে ঢোকার জন্য। কামালের বুক কেঁপে উঠল, কানে ভেসে এলো সেই ভৌতিক ফিসফিসানি, আমাদের দরজা খোলো। কামাল প্রাণপণে দরজাটা চেপে ধরে রাখল। বাইরে থেকে চাপ বাড়ছিল, মনে হচ্ছিল এক মুহূর্তে দরজাটা ভেঙে যাবে। ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বইতে লাগল, যেন শীতল মৃত্যু ঘিরে ধরেছে তাকে। রাতটা কোনোভাবে কেটে গেল। ভোরের আলো ফোটার সাথে সাথেই সব শব্দ থেমে গেল। কিন্তু কামালের চোখে ঘুম নেই, শরীর কাঁপছে এখনো। সে জানল এটা স্বপ্ন নয়, বাংলোর ভেতরে কিছু একটা আছে যা তাকে চুপচাপ থাকতে দিচ্ছে না। কামালের মনে এখন আর কোনো সন্দেহ নেই, ওই বাংলোতে অস্বাভাবিক কিছু ঘটছেই। দিন যত যাচ্ছে তার বুকের ভেতর এক অজলা ভয় ঘনিয়ে আসছে।
কিন্তু অদ্ভুতভাবে ভয়ের মাঝেও তার কৌতূহল বেড়ে চলেছে। সে ঠিক করল, এবার যাই হোক না কেন রাত জেগে সবকিছু নিজের চোখে দেখবে। সেদিন রাত, চারপাশে চাঁদের আলো ম্লান, আকাশ কালো মেঘে ঢাকা। বাংলোর ভেতর ঘড়ির টিকটিক শব্দ যেন অস্বাভাবিকভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল। কামাল টেবিলে টর্চ আর একটি লণ্ঠন রেখে বসল। বুক ধপধপ করছে, কিন্তু সে স্থির থাকল। 12টা বেজে গেল, সব শান্ত। একটার ঘর পেরিয়েও কোনো অস্বাভাবিকতা নেই। কামাল একটু সাহস পেল, কিন্তু হঠাৎই ঘড়ির কাঁটা দুটো ছোঁয়া মাত্র চারপাশ কেঁপে উঠল, যেন পুরো বাংলোর ভেতরে অদৃষ্ট কোনো ঝড় বয়ে গেল। দরজা কাঁপছে, ঠক ঠক ঠক। জানালার কাঁচ কেঁপে উঠছে, টক টক টক। বাতাসে ভেসে এলো অদ্ভুত সোদা গন্ধ, যেন কাদামাটির সাথে মিলেমিশে আছে পচা গন্ধ। এরপর শুরু হলো সেই পদশব্দ, কারো ভারী পা কাঠের মেঝেতে ধীরে ধীরে এগিয়ে আসছে। শব্দটা করিডোর পেরিয়ে আসছে তার ঘরের দিকে। কামাল নিঃশ্বাস আটকে কান পাতল। শব্দ থেমে গেল তার দরজার সামনে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর দরজার নিচ দিয়ে ভেতরে ঠান্ডা বাতাস ঢুকে এলো। সেই হাওয়া বরফের মতো, যেন মৃত্যু এসে ঘিরে ধরেছে। কামালের হাত কাঁপছে, সে টর্চটা তুলে ধরল। হঠাৎ দরজার ওপাশে কেউ নখ দিয়ে আঁচড়াতে লাগল। কাঠি আঁচড় কেটে যাচ্ছে, তারপর আবার ফিসফিসানি, আমাদের সঙ্গে এসো, আমাদের ঘরে এসো। কামালের বুক কেঁপে উঠল। দরজা না খুলেই সে টর্চের আলো ফাঁক দিয়ে ফেলল। আলো পড়তেই মুহূর্তের জন্য জমে গেল তার শরীর। দরজার নিচে মেঝেতে ভিজে সাদা কাপড়ে ঢাকা দুটো পা, মেয়েদের পা, কিন্তু অদ্ভুতভাবে আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো। কামাল এক ঝটকায় টর্চ বন্ধ করে দিল। বুক ধড়ফড় করতে লাগলো আরো জোরে। দরজা ভেতরের দিকে খুলছে, অথচ সে তো তালা দিয়েই রেখেছিল। ভয়ে সে পেছনে সরে গেল। আলো ফেলতেই দেখল দরজার ফাঁক দিয়ে কিছু একটা ঢুকছে। লম্বা চুল মাটিতে লটকে আছে, সাদা কাপড় ভিজে টকটক করে পানি পড়ছে। মাথাটা নিচু, মুখ ঢাকা। ধীরে ধীরে ফাঁক দিয়ে ভেতরে ঢুকতেই কামালের মনে হলো ঘর জুড়ে কারোর কান্নার শব্দ ভেসে আসছে। আমরা একা, আমাদের সঙ্গে থাকো। কামাল আতঙ্কে চিৎকার করতে গিয়েও মুখ খুলতে পারল না। গলাটা শুকিয়ে গেছে, শব্দ বেরোচ্ছে না। তার টর্চ হঠাৎ ঝিমঝিম করে নিভে গেল। অন্ধকার ঘরের ভেতরে শুধু শোনা যাচ্ছিল ভিজে কাপড় টেনে হাঁটার শব্দ। সে কোনো মতে লণ্ঠনটা জ্বালালো। আলো জ্বলতেই চারপাশ ফাঁকা, কিছু নেই। কিন্তু মেঝেতে তখনও ভিজে পানির দাগ, যেন কেউ ভিজে পা টেনে হেঁটে গেছে। দাগগুলো তার বিছানার দিকেই এগিয়ে গেছে, ঠিক বিছানার পাশে থেমে গেছে। কামালের হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হলো কেউ ঠিক এখনই বিছানার পাশে দাঁড়িয়ে আছে, শুধু আলোতে দেখা যাচ্ছে না। ভয়ে সে লণ্ঠনটা ছুঁড়ে দিয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলেই বাইরে বেরোতে গিয়ে তার কানে ভেসে এলো এক বিকট হাসি। হা 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 হা। সেই হাসি ছিল একই সাথে দুই কণ্ঠের, দুই মেয়ের মিলেমিশে হাসি। কামাল সেদিন রাত আর ঘরে ফেরেনি। ভোর হওয়া পর্যন্ত বারান্দার এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। শরীর কাঁপছিল, চোখ শুকিয়ে গিয়েছিল। সূর্যের আলো ফুটতেই যেন বাংলোর ভেতর কেটে সব শব্দ মিলিয়ে গেল। কিন্তু কামাল বুঝল এখন আর ফেরার উপায় নেই। বাংলোটা তাকে ধীরে ধীরে গিলে নিচ্ছে। প্রতি রাতে ভয় আরও বাড়ছে, আর তার সামনে অন্ধকার ইতিহাসের দরজা ক্রমশ খুলে যাচ্ছে। কামালের শরীর মনে তখন আর শান্তি নেই। 3 রাত ধরে যা ঘটছে তা সে কাউকে বিশ্বাস করাতে পারবে না। কিন্তু সে বুঝে গেছে এই বাংলোতে অস্বাভাবিক কিছু আছে। প্রতি রাতে পদশব্দ, ফিসফিসানি, জানালায় ভেজা হাতের ছাপ আর অদৃশ্য উপস্থিতি তাকে যেন ধীরে ধীরে পাগল বানিয়ে দিচ্ছিল। অবশেষে সে স্থির করল আজই এলাকার কোনো পুরনো বাসিন্দার সঙ্গে কথা বলবে। দুপুরবেলা রোদ তখন মাথার ওপরে। কামাল অনেক খোঁজ খবর নিয়ে এক বৃদ্ধকে খুঁজে বের করল, যিনি নাকি এই বাংলোর সব কিছু জানেন। বৃদ্ধের বাড়ি গ্রামের এক কোণে, নিস্তব্ধ পরিবেশে। যখন কামাল তার সামনে গিয়ে দাঁড়াল, বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালেন। সেই দৃষ্টি ছিল অদ্ভুত, ভয়ের সাথে সাথে
করুণার ছাপও যেন ছিল সেখানে। কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি কি ওই বাংলোতেই থাকেন? কামাল মাথা নাড়তেই বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। তিনি নিচু গলায় বলতে শুরু করলেন, এই বাংলোটা অশুভ। আজ থেকে 10 বছর আগে এখানে এক ফরেস্ট অফিসার থাকত। তার ছিল 2 মেয়ে। মেয়েগুলো খুব সুন্দরী, প্রাণবন্ত। কিন্তু একদিন হঠাৎ খবর এলো, বড় মেয়েটি বাংলোর দোতলার বড় ঘরে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করেছে। লোকজন ছুটে গেছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। কামালের বুক হিম হয়ে এলো। বৃদ্ধের কণ্ঠ থেমে থেমে আসছিল, যেন প্রতিটি শব্দের সাথে অতীতের ভয়ঙ্কর দৃশ্যগুলো আবার ফিরে আসছে। কদিন পরেই ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। ফরেস্ট অফিসার তখনও বড় মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে। হঠাৎ একদিন তার ছোট মেয়েটিও একই ঘরে একইভাবে ঝুলে পড়ল। 2টো মৃতদেহের সেই দৃশ্য মানুষ আজও ভুলতে পারেনি। বৃদ্ধ থেমে গেলেন কিছুক্ষণ। বাতাসে তখন নিস্তব্ধতা, শুধু দূরে কাক ডাকছিল। তারপর আবার বলতে লাগলেন, 2 বোনের মৃত্যুতে তাদের বাবা পাগল হয়ে গেছিল। সে আর থাকতে পারেনি ওই বাংলোতে, সবকিছু ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে যত ফরেস্ট অফিসার এখানে এসেছে, কেউ 1 মাসের বেশি টিকতে পারেনি। কেউ অসুস্থ হয়েছে, কেউ ভয়ে চাকরি ছেড়ে পালিয়ে গেছে। কামালের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আরও কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, লোকজন বলে ওই 2 মেয়ের আত্মা আজও বাংলোর ভেতরে ঘুরে বেড়ায়। মাঝরাতে বারান্দায় সাদা কাপড় পরা তাদের দেখা যায়। অনেকেই শুনেছে তাদের হাসি কান্না মিশ্রিত শব্দ। কেউ যদি ভুল করে তাদের ডাকে সাড়া দেয়, সে আর বেঁচে ফেরে না। এই কথা শুনে কামালের হাত পা অবশ হয়ে গেল। মনে পড়ল গতরাতে দরজার ওপাশ থেকে যে ফিসফিসানি সে শুনেছিল, আমাদের সঙ্গে এসো। সেটাই হয়তো ওই 2 মেয়ের ডাক। বৃদ্ধের চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল। তিনি আবার বললেন, বাবাজি, আমি আপনাকে সোজাসুজি বলছি, ওখানে থাকা আপনার পক্ষে সম্ভব হবে না। ওরা কাউকে থাকতে দেয় না। আপনি যত দেরি করবেন তত বড় বিপদে পড়বেন। কামাল নিঃশব্দে বসে রইল। বৃদ্ধের প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতরে হিমেল ছুরি চালাচ্ছে। মাথার ভেতর ভয় আর বিভ্রান্তি ঘুরপাক খাচ্ছিল। সেদিন সন্ধ্যায় যখন সে বাংলোয় ফিরে এলো, তখন থেকেই ভেতরে একটা অদ্ভুত চাপা ভয় তৈরি হল। দরজা খোলার মুহূর্তেই ভেতর থেকে বরফ শীতল বাতাস এসে তার গায়ে লাগল। চারপাশের দেওয়াল যেন ফিসফিস করছে, তুমি কেন ফিরে এলে? রাতের খাবার খেতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল সিঁড়ির দিকে। দোতলার করিডোরে স্পষ্ট দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক ছায়া দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে, স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। ভয়ে চোখ মুছে আবার তাকালো, ছায়াটা মিলিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই তার ঘরের আয়নায় প্রতিফলিত হল 2টো অবয়ব, একসাথে দাঁড়িয়ে, লম্বা চুল, ভেজা কাপড়। তাদের চোখ নেই, শুধু কালো গহ্বর। তারা একসাথে ফিসফিস করে বলল, আমাদের ঘরে এসো। কামাল চমকে ঘুরে তাকাতেই আয়নাটা হঠাৎ ফেটে গেল। চিররাও! ঘর জুড়ে ভেসে এলো 2টো কণ্ঠের মিলেমিশে কান্না আর হাসি। এখন আর কোনো সন্দেহ নেই, বৃদ্ধের গল্প সত্যি। বাংলোটা এখনো ভরা আছে ওই 2 অশান্ত আত্মার অভিশাপে। কামালের শরীর মনে তখন আর শান্তি নেই। 3 রাত ধরে যা ঘটছে তা সে কাউকে বিশ্বাস করাতে পারবে না। কিন্তু সে বুঝে গেছে এই বাংলোতে অস্বাভাবিক কিছু আছে। প্রতি রাতে পদশব্দ, ফিসফিসানি, জানালায় ভেজা হাতের ছাপ আর অদৃশ্য উপস্থিতি তাকে যেন ধীরে ধীরে পাগল বানিয়ে দিচ্ছিল। অবশেষে সে স্থির করল আজই এলাকার কোনো পুরনো বাসিন্দার সঙ্গে কথা বলবে। দুপুরবেলা রোদ তখন মাথার ওপরে। কামাল অনেক খোঁজখবর নিয়ে এক বৃদ্ধকে খুঁজে বের করল, যিনি নাকি এই বাংলোর সব কিছু জানেন। বৃদ্ধের বাড়ি গ্রামের এক কোণে, নিস্তব্ধ পরিবেশে। যখন কামাল তার সামনে গিয়ে দাঁড়ালো, বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালেন। সেই দৃষ্টি ছিল অদ্ভুত। ভয়ের সাথে সাথে করুণার ছাপও যেন ছিল সেখানে। কিছুক্ষণ চুপ করে থেকে
বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি কি ওই বাংলোতেই থাকেন? কামাল মাথা নাড়তেই বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। তিনি নিচু গলায় বলতে শুরু করলেন, এই বাংলোটা অশুভ। আজ থেকে 10 বছর আগে এখানে এক ফরেস্ট অফিসার থাকত। তার ছিল 2 মেয়ে। মেয়েগুলো খুব সুন্দরী, প্রাণবন্ত। কিন্তু একদিন হঠাৎ খবর এলো, বড় মেয়েটি বাংলোর দোতলার বড় ঘরে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করেছে। লোকজন ছুটে গিয়েছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। কামালের বুক হিম হয়ে এলো। বৃদ্ধের কণ্ঠ থেমে থেমে আসছিল, যেন প্রতিটি শব্দের সাথে অতীতের ভয়ঙ্কর দৃশ্যগুলো আবার ফিরে আসছে। কদিন পরেই ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। ফরেস্ট অফিসার তখনও বড় মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে। হঠাৎ একদিন তার ছোট মেয়েটিও একই ঘরে একইভাবে ঝুলে পড়ল। 2 মৃতদেহের সেই দৃশ্য মানুষ আজও ভুলতে পারেনি। বৃদ্ধ থেমে গেলেন কিছুক্ষণ। বাতাসে তখন নিস্তব্ধতা, শুধু দূরে কাক ডাকছিল। তারপর আবার বলতে লাগলেন, 2 বোনের মৃত্যুতে তাদের বাবা পাগল হয়ে গিয়েছিল। সে আর থাকতে পারেনি ওই বাংলোতে, সবকিছু ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে যত ফরেস্ট অফিসার এখানে এসেছে, কেউ 1 মাসের বেশি টিকতে পারেনি। কেউ অসুস্থ হয়েছে, কেউ ভয়ে চাকরি ছেড়ে পালিয়েছে। কামালের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আরও কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন, বাবাজি, আমি আপনাকে সোজাসুজি বলছি, ওখানে থাকা আপনার পক্ষে সম্ভব হবে না। ওরা কাউকে থাকতে দেয় না। আপনি যত দেরি করবেন, তত বড় বিপদে পড়বেন। কামাল নিঃশব্দে বসে রইল। বৃদ্ধের প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতরে হিমেল ছুরি চালাচ্ছে। মাথার ভেতর ভয় আর বিভ্রান্তি ঘুরপাক খাচ্ছিল। সেদিন সন্ধ্যায় যখন সে বাংলোয় ফিরে এলো, তখন থেকেই ভেতরে একটা অদ্ভুত চাপা ভয় তৈরি হলো। দরজা খোলার মুহূর্তেই ভেতর থেকে বরফ শীতল বাতাস এসে তার গায়ে লাগল। চারপাশে দেওয়াল যেন ফিসফিস করছে, তুমি কেন ফিরে এলে? রাতের খাবার খেতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল সিঁড়ির দিকে। দোতলার করিডোরে স্পষ্ট দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক ছায়া দাঁড়িয়ে আছে। চুল, মুখ ঢেকে রেখেছে, স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। কামাল ভয়ে চোখ মুছে আবার তাকালো, ছায়াটা মিলিয়ে গেছে। কিন্তু কয়েক মিনিট পরেই তার ঘরের আয়নায় প্রতিফলিত হলো 2 অবয়ব, একসাথে দাঁড়িয়ে, লম্বা চুল, ভেজা কাপড়। তাদের চোখ নেই, শুধু কালো গহ্বর। তারা একসাথে ফিসফিস করে বলল, আমাদের ঘরে এসো। কামাল চমকে ঘুরে তাকাতেই আয়নাটা হঠাৎ ফেটে গেল। ঘর জুড়ে ভেসে এলো 2 কণ্ঠের মিলেমিশে কান্না আর হাসি। এখন আর কোনো সন্দেহ নেই, বৃদ্ধের গল্প সত্যি। বাংলোটা এখনো ভরা আছে ওই 2 অশান্ত আত্মার অভিশাপে।